আসসালামু আলাইকুম। বোর্ড পরীক্ষায় একটা অনুধাবনমূলক প্রশ্ন মাঝে মধ্যে আসে যে আলেনে ওয়ার্ল্ড হাইপোথিসিস বলতে কি বুঝো? এবং তোমরা এই প্রশ্নটার অ্যান্সার এইভাবে লিখো। আমি দেখছি বিভিন্ন জায়গায় যে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজিতে তোমরা শিখেছো যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় এবং প্রোটিনের মাধ্যমে ওয়ার্ল্ডের সকল স্পিসিস মানে জীব প্রজাতি ডেভেলপ করছে। এটাই হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। একেবারে সব স্টুডেন্ট এটা লিখে এবং খাতা আমার হাতে পড়লে 2-এ 0 পাবে সেখানে, তাই না? সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, ওইটা একটা ডিফারেন্ট ব্যাপার। আর আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস ডিফারেন্ট একটা ব্যাপার। তো আমি প্রথমে তোমাদের শেখাবো যে অনুধাবনমূলক পরীক্ষা প্রশ্ন আসলে এটা কিভাবে অ্যান্সার করতে হবে। তারপর আমি এটা কিন্তু অনেক বড় একটা জিনিসের দিকে আমাদেরকে নিয়ে যাবে, সেটা হচ্ছে জীবনের রহস্য। জীবনের রহস্য নিয়ে তোমাদের অনেকেরই আগ্রহ আছে এবং সেই আগ্রহে সায়েন্টিফিক্যালি কিছু পয়েন্ট আমি আজকে তোমাদের মধ্যে অ্যাড করে দিব। তো এই টপিকটা পড়ার আগেই একটা কোয়েশ্চেন আমি তোমাদের করি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, বলতো পৃথিবীতে ডিএনএ আগে এসেছে নাকি আরএনএ আগে এসেছে? যে বলে না ডিম আগে না মুরগি আগে, বিরাট মারামারি সেটা নিয়ে। প্রশ্ন হচ্ছে ডিএনএ আগে না আরএনএ আগে, এটা অ্যান্সার করো। হু কেম ফার্স্ট, ডিএনএ অর আরএনএ? যার যেটা মনে হয় কমেন্টে অ্যান্সার করো। তো আমি জানি তোমরা সঠিক অ্যান্সারটাই করছো। পৃথিবীতে আগে আসছে আরএনএ। পৃথিবীতে শুরুতে কিন্তু আরএনএ আসছে। আরএনএ অণু সামহাউ তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে এটা নিয়ে একটু আলোচনা আমার আছে আজকে, আমি কন্টেন্টে রাখছি। বাট হয়েছে। তোমাদের পরীক্ষা যেটা দেখতে হবে যে পৃথিবীতে সর্বপ্রথম আরএনএ অণু তৈরি হয় এবং আরএনএ অণু প্রোটিন তৈরি করে ফেলে। আর আমরা জানি প্রোটিন হচ্ছে জীবনের ভাষা। তাহলে এই পৃথিবীতে যত জীবন আছে তারা তো প্রোটিন দিয়ে তৈরি। ওয়ার্ল্ডটা প্রোটিন দিয়েই তৈরি। লিভিং ওয়ার্ল্ড যেটা আছে, জীব জগৎ বা লিভিং ওয়ার্ল্ড, প্রোটিন দিয়েই তৈরি। আর এই প্রোটিন তৈরি করতে শুরু করেছিল আরএনএ। তার মানে দেখা যাচ্ছে পৃথিবীতে সামহাউ কোনোভাবে আরএনএ ডেভেলপ করেছে এবং সেই আরএনএ প্রোটিন তৈরি করতে শুরু করেছে, যেটা জীবজগৎ সৃষ্টি করেছে বর্তমানে। এই ঘটনাকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এখানে সেন্ট্রাল ডগমা জাস্ট ঢুকাবা না, তাইলেই 2-এ 2 পাবা। সেন্ট্রাল ডগমার সাথে এখানে কোনো অ্যাসোসিয়েশন নাই যে সামহাউ পৃথিবীতে প্ল্যানেট আর্থে আরএনএ তৈরি হয়েছে, সেই আরএনএ গিয়ে প্রোটিন তৈরি করে দিচ্ছে এবং প্রোটিন দিয়ে জীবজগৎ তৈরি হয়েছে। এখন যারা বোর্ড পরীক্ষার জন্য কড়াকড়ি প্রিপারেশন নাও, এটা পড়ে ভিডিও স্কিপ করতে পারো, অন্য জায়গায় চলে যাও, রিলস দেখো। কিন্তু যারা নিজের জ্ঞানের পরিধিকে আরেকটু গভীর করতে চাও, তারা এখন থেকে দেখতে শুরু করো আরো বেশি মনোযোগ দিয়ে। দেখো, আমরা কিন্তু জানি যে ফিজিক্স এগুলো পড়ছো যে মহাবিশ্বে ডাস্ট ক্লাউড ছিল। ডাস্ট ক্লাউড মানে কিন্তু ধুলাবালি, সিলিকন ডাইঅক্সাইড না। ডাস্ট ক্লাউড বলতে বোঝানো হয় ধূলি মেঘ। এখানে বিভিন্ন রকম গ্যাস ছিল, যেমন হাইড্রোজেন গ্যাস, তারপরে মিথেন গ্যাস, তারপর অ্যামোনিয়া গ্যাস, এরকম বিভিন্ন রকম গ্যাস ছিল। এই যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলো কিন্তু নিজেদের মধ্যে অনেক রকম রিয়াকশন করতে পারত। তাপমাত্রার প্রভাবে, বিদ্যুতের প্রভাবে বা বিভিন্ন ধাতুর প্রভাবে এরা নিজেদের মধ্যে বিক্রিয়া করত। এখন এখানে একটা বিক্রিয়া হচ্ছে, যদি বজ্রপাত হতো, আমরা জানি বজ্রপাত হয়, বজ্রপাতের যে প্রচন্ড তাপমাত্রা, প্রায় 3000 ডিগ্রি থেকে 4000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, প্লাস বজ্রপাতে কিন্তু বিদ্যুৎ ক্ষরণ হয়। তো সেই বজ্রপাতের কারণে, বিদ্যুৎ ক্ষরণ এবং তাপমাত্রার কারণে এদের মধ্যে বিভিন্ন রিয়াকশন হয়ে অ্যামিনো অ্যাসিড এবং এ জাতীয় আরো কিছু পদার্থ তৈরি হতো, যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যামিনো অ্যাসিডটা, এবং অ্যামিনো অ্যাসিড দিয়েই কিন্তু প্রোটিন তৈরি হয়।
তো কথা হচ্ছে, হ্যাঁ এদের মধ্যে বিক্রিয়া অ্যামিনো অ্যাসিড তৈরি হলো, তাতে কি যায় আসে? অ্যামিনো অ্যাসিড তো রাস্তাঘাটেও পড়ে থাকে। শুধু পৃথিবীর রাস্তাঘাটে না, মহাবিশ্বের সব জায়গায় অ্যামাইনো অ্যাসিড আছে। প্রমাণ হচ্ছে, একবার অস্ট্রেলিয়াতে সম্ভবত 1970 সালে একটা উল্কা এসে পড়ছিল আকাশ থেকে। সেই উল্কাকে নিয়ে তো বিজ্ঞানীরা অনেক অ্যানালাইসিস করছে, রিসার্চ করেছে, করে দেখলো ওই অ্যামাইনো অ্যাসিডের গায়ে, সরি ওই উল্কাপিণ্ডের গায়ে 70 রকম অ্যামাইনো অ্যাসিড আছে। ওর গায়ে 70 রকম অ্যামাইনো অ্যাসিড খুঁজে পাইলো। আমাদের পৃথিবীতে জীবন গঠন করতে মোটামুটি 20টা বা 20টার চেয়ে একটু বেশি অ্যামাইনো অ্যাসিড লাগে, ওই উল্কাপিণ্ডে 70টা অ্যামাইনো অ্যাসিড আছে। তার মানে বুঝতে পারতেছো, অ্যামাইনো অ্যাসিড কিন্তু মহাবিশ্বের সব জায়গায় আছে। উল্কাপিণ্ডের গায়েই, পৃথিবীর মধ্যে তো মোটামুটি 28টার মতো পাওয়া যায় সব মিলে, আর যে উল্কাপিণ্ড কোন জায়গা থেকে জানি আসছিল, ওইখানে 70টা অ্যামাইনো অ্যাসিড আছে। বাট এই অ্যামাইনো অ্যাসিড গুলো কোনো জীবন তৈরি করতে পারতেছে না, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে বসে আছে, ওইখানে কোনো লাইফের সাইন নাই। অ্যামাইনো অ্যাসিড গুলা সংখ্যা বৃদ্ধি করতে পারে না, কোনো রেসপন্স করে না, তো এটাকে আমরা জীবিত জিনিস হিসেবে ধরবো না। তাহলে বজ্রপাত যখন হয় তখন এই গ্যাসগুলো অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। বাট ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যদি বজ্রপাতের বদলে আরেকটা ভিন্ন একটা জিনিস উপস্থিত থাকে, যার নাম হচ্ছে হাইড্রো থার্মাল ভেন্ট। এদিকে বজ্রপাত গেছে, এখানে আসতেছে হাইড্রোথার্মাল ভেন্ট। যখন হাইড্রোথার্মাল ভেন্ট থাকে তখন দেখা যায় এই গ্যাসগুলো বিক্রিয়া করে করে আরএনএ তৈরি করে ফেলেছে। ডিফারেন্সটা বুঝো। বজ্রপাত কিন্তু জীবন গঠনের পিছনে কোনো ভূমিকা নাই বজ্রপাতের। আসলে অনেকে বলে বজ্রপাতের ফলে জীবন তৈরি হয়েছে, না, বজ্রপাতের ফলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, ওইটা ওর মতো আছে, সংখ্যা বৃদ্ধিও করতেছে না, রেসপন্সও করতেছে না, ওর কাহিনী কিচ্ছা ওখানেই শেষ। কিন্তু এই হাইড্রোকার থার্মাল ভেন্টে আরএনএ তৈরি হয়েছে, ডিএনএ না, কিন্তু ডিএনএ অনেক আগেই আরএনএ তৈরি হয়ে গেছে মহাবিশ্বে। তো প্রশ্ন হতে পারে, হাইড্রো থার্মাল ভেন্ট মানে কি? হাইড্রো মানে হচ্ছে পানি, থার্মাল মানে হচ্ছে তাপ। তার মানে বুঝতে হবে এটা এমন একটা এলাকা যেখানে পানি আছে, পাশাপাশি প্রচন্ড তাপমাত্রা আছে। তো দেখা যায় পৃথিবী বা অন্য কোনো গ্রহে, মনে করি গ্রহটা, এখানে ভূমিকম্প বা সামহাও একটা খাদের সৃষ্টি হয়েছে, খাদ, এরকম একটা খাজের সৃষ্টি হয়েছে। এবার এই যে খাজটা আছে, এই খাজটা আস্তে আস্তে মনে করো পানি দিয়ে ভরে গেছে। পানি কিন্তু অবশ্যই দরকার, জীবন গঠনের জন্য পানি দরকার, পানি দিয়ে ভরে গেছে। প্লাস পৃথিবীর মধ্যে অনেক আগ্নেয়গিরি আছে, সেই আগ্নেয়গিরির লার্ভা গুলা এখান দিয়ে উদ্গলিত হয়েছে আস্তে আস্তে। তাহলে আগ্নেয়গিরির লার্ভা কি করবে? ওই খাদ থেকে অনেক বেশি গরম করে তুলবে, প্লাস ওখানে পানি আছে। এছাড়াও আমাদের পৃথিবীর ভিতরে অনেক রকমের ধাতু, যেমন আয়রন, নিকেল, তারপরে সালফার জাতীয় যৌগ, মৌলিক পদার্থ আছে। তো দেখো, এই যে গর্ত বা খাজটা পৃথিবীর মধ্যে সৃষ্টি হলো, সেই গর্ত বা খাজে পানি আছে, লাভা আছে এবং বিভিন্ন ধাতু আছে, কাদামাটি আছে, ক্লে আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, আমি তোমাদের মাটি থেকে সৃষ্টি করছি বা মাটিতে সৃষ্টি করছি। অনেক জায়গায় বলা আছে, আমি পানিতে তোমাদেরকে সৃষ্টি করেছি, জীবনের উদ্ভব পানিতে হয়েছে বলা আছে, কিন্তু অনেক জায়গায় আমি পড়ছি কোরআনে, কোথায় এটা আমার মুখস্থ নাই, বাট আছে। দেখো, এই যে গর্তটা সৃষ্টি হলো, এই গর্তটাকেই বলা হচ্ছে হাইড্রোথার্মাল ভেন্ট, যার ভিতর পানি আছে, প্রচন্ড তাপমাত্রা আছে এবং পাশাপাশি বেশ কিছু ধাতু এবং অন্যান্য পরমাণু মানে মৌলিক পদার্থ আছে। এখন এই হাইড্রোথার্মাল ভেন্টে যখন এই গ্যাসগুলো এসে রিয়্যাক্ট করতেছে, তখন দেখা গেল এই গ্যাসগুলো থেকে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। কি তৈরি হয়ে যাচ্ছে? রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। মজার একটা ব্যাপার ঘটে গেল পৃথিবীর ইতিহাসে। এবং এই আরএনএ অণু ছিল, এখন এখানে ভিতরে কিভাবে হয়েছে আরএনএ তৈরি হয়েছে সেটা এখনো রিসার্চ চলতেছে, এটার ব্যাপারে এখনো ক্লিয়ার আইডিয়া বিজ্ঞানীদের নাই। বাট এই ঘটনাগুলো বিজ্ঞানীরা ল্যাবরেটরিতেও টেস্ট করে পাইছে, যে বজ্রপাতের মতো পরিবেশ সৃষ্টি করছে ল্যাবরেটরিতে, দেখে যে হ্যাঁ আসলেই গ্যাসগুলো থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। হাইড্রোথার্মাল ভেন্টের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, দেখা যাচ্ছে আসলেই আরএনএ অণু তৈরি হয়ে যাচ্ছে।
বাট ভিতরে কি হচ্ছে এটা সম্পর্কে বিজ্ঞানীরা এখনো সায়েন্টিফিক কোনো এক্সপ্লেনেশন দিতে পারে নাই, বাট হচ্ছে, হয়, এটা সত্য। আমি যে ইতিহাসগুলো বলতেছি এগুলো এক্সপেরিমেন্ট করেও সত্য পাওয়া গেছে। তো যখন আরএনএ অণু তৈরি হলো, আরএনএ অণুর মধ্যে একটা স্পেশাল ক্যাপাসিটি দেখা গেল যে সে রেপ্লিকেট করতে পারে, অর্থাৎ একটা আরএনএ থেকে আরো আরএনএ তৈরি করতে পারে, সেখান থেকে আরো আরএনএ তৈরি করতে পারে। এই যে জীবনের একটা লক্ষণ প্রকাশ পেল, জীবনের প্রধানতম লক্ষণ হচ্ছে নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারা। এই যে মানুষ নিজের সংখ্যা বৃদ্ধি করতে পারে, ধরে নিলাম যে আদম হাওয়া থেকে আজকে 800 কোটি মানুষ, এই সংখ্যা বৃদ্ধি করতে পারা, বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি মানে সেলফ রেপ্লিকেট করতে পারা, এটা জীবনের প্রধানতম লক্ষণ। তাহলে আরএনএ থেকে আরএনএ তৈরি হতে পারে, প্লাস দেখা গেল আরএনএ, আচ্ছা এখন আমি বলি আরএনএ থেকে আরএনএ তৈরি হলো কিভাবে, এটার ব্যাপারে বিজ্ঞানীরা কিন্তু অনেক কিছুই জেনে গেছে। তো দেখো আমরা আরএনএ বলতে কি বুঝি, আরএনএ বলতে বুঝি এরকম একটা অণু যেটার মধ্যে এই যে এগুলো আছে, এ ইউ জি সি সি জি এ, বুঝো নাই, অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন কিন্তু নাই, হ্যাঁ, এবং এগুলো কিন্তু নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন এসব দিয়েই তৈরি। তো দেখো আরএনএ এর একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে আরএনএ তার মতো আরএনএ তৈরি করতে পারে। তো এই প্রসেসগুলোকে আমরা কি বলি, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন বা ট্রান্সলেশন, এগুলোই তো বলি। আমি যখন তোমাদের রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এগুলো পড়িয়েছি তখন সেখানে দেখিয়েছি যে এই প্রসেসে অনেক অনেক কি দরকার হয়, এনজাইম দরকার হয়। তো প্রশ্ন করতে পারো ভাই এখনো তো পৃথিবীতে কোনো এনজাইম তৈরি হয় নাই, আরএনএ কিভাবে নিজেকে রেপ্লিকেট করতে পারত? উত্তরটা আরএনএ এর মধ্যেই লুকায় আছে। কিছু আরএনএ ছিল এরকম স্ট্রেইট, আবার কিছু আরএনএ এরকম ঘুরায় পেঁচায় একটা গঠন তৈরি করতে, এটাও কিন্তু আরএনএ, এটাও কিন্তু আরএনএ, এটাও আরএনএ। বাট এই আরএনএ এর আচরণ হতো এনজাইমের মতো। এনজাইম যেমন বিভিন্ন বিক্রিয়া ঘটায় দিতে পারে, এই আরএনএটাও বিক্রিয়া ঘটায় দিতে পারে, এবং এই আরএনএ কে বলা হতো রাইবোজাইম। রাইবোজাইম, রাইবোজাইম কিন্তু একটা এনজাইম, যদিও এটা প্রোটিন জাতীয় না। আমরা শিখছি যে এনজাইমগুলা প্রোটিন ধরনের হয়, বাট একটাই ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে রাইবোজাইম, এবং এটাই হচ্ছে পৃথিবীতে আদিমতম প্রোটিন বা আদিমতম এনজাইম। এটাই হচ্ছে পৃথিবীতে আদিমতম এনজাইম, যেটা কোনো প্রোটিন না, এটা হচ্ছে আসলে আরএনএ। আরএনএ নিজে একটা নিউক্লিক অ্যাসিড, প্লাস সেই আরএনএ এনজাইমের মতো কাজ করতে পারে। এখন যখন এই যে রাইবোজোমটা আছে, রাইবোজোম এসে এর উপর ঘুরতে থাকলো, অর্থাৎ একটা আরএনএর উপর আরেকটা আরএনএ এসে যখন ঘুরতে থাকলো, তখন দেখা গেল আরএনএ রেপ্লিকেট হয়ে যাচ্ছে। অর্থাৎ আরএনএ থেকে আরএনএ তৈরি করতে যে এনজাইম দরকার হয়, এনজাইম এখানে নাই। তাহলে কি হইতেছে, আরএনএরই একটা ধরন এখানে এনজাইমের মতো কাজ করতেছে, যেই আরএনএর নাম হচ্ছে রাইবোজাইম। তা দেখো এই যে আরএনএ থেকে আরএনএ তৈরি হয়ে গেল রাইবোজাইমের মাধ্যমে, এবং রাইবোজাইম ইটসেলফ এটা একটা আরএনএ, যেই আরএনএর মধ্যে এনজাইমেটিক ক্যাপাসিটি আছে। এরপর আরএনএ থেকে প্রোটিনও তৈরি হতে শুরু করলো টুকটাক, আরএনএ থেকে প্রোটিন তৈরি হতে শুরু করলো। আমরা জানি আরএনএ কিন্তু ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে। তো ট্রান্সলেশন প্রক্রিয়ায় বিভিন্ন এনজাইম দরকার, এনজাইম তো এখনো আসে নাই পৃথিবীতে। আমরা কিন্তু জানি আরএনএ নিজেই এনজাইমের মতো কাজ করতে পারে, অর্থাৎ বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করতে পারে। আবারও আরএনএ সেটা করা শুরু করছে, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে মোটামুটি লাইফের লক্ষণ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। লাইফের সবচেয়ে ভালো যে ডেফিনেশনটা আমার কাছে মনে হয়েছে, সেলফ রেপ্লিকেটিং ক্যাপাসিটি উইথ ভ্যারাইটি, অর্থাৎ যে নিজেই নিজেকে রেপ্লিকেট করতে পারে এবং ভেরিয়েশন তৈরি করতে পারে বিভিন্ন রকম। রেপ্লিকেশনের মাধ্যমে যেগুলো তৈরি হবে সেগুলো আগেরটার মতো হবে না, একটু অন্যরকম হবে। এটা কিন্তু লাইফের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনেশন। আমি অত জানি না, আমার এখনো এই ব্যাপারে জানার অনেক বাকি, আমার কাছে এটাই মনে হয়। তো দেখো এই যে আরএনএ কিন্তু অলরেডি আরএনএ কে রেপ্লিকেট করতে পারতেছে এবং প্রোটিন করতে পারতেছে, অর্থাৎ তার মধ্যে জীবনের লক্ষণ প্রকাশ পাচ্ছে।
এবং এই যে আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, প্রোটিনটাই তো পরবর্তী দিকে কি করবে, বিভিন্ন জীবন তৈরি করবে, জীবজগৎ বা লিভিং ওয়ার্ল্ড তৈরি করবে। এই জায়গাতেই এটাকে নাম দেয়া হলো আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এটাকেই নাম দিয়ে দেয়া হলো কি, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এই নামটা এই জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। এই টাইমে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস হয়েছে যে হাইড্রোথার্মাল ভেন্টে আরএনএ তৈরি হয়েছে, আরএনএ রেপ্লিকেট করতে পারতেছে এবং প্রোটিন তৈরি করতে পারতেছে, প্রোটিনটা থেকে আস্তে আস্তে জীবন তৈরি হবে। এটাই আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। এখানে কিন্তু খেল খতম। কিন্তু এখানে আরএনএ থেমে ছিল না। আরএনএ করলো কি, আরএনএ একটা অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এটা তো উলঙ্গভাবে ঘুরে বেড়াইতে পারে না, এর একটা আবরণ দরকার। তো দেখো এই যে আরএনএ ছিল, এই আরএনএ তৈরি করে ফেললো প্রোটোসেল। আমাদের আজকের যে সেল দেখো, এটার সরলতম ভার্সন হচ্ছে প্রোটোসেল। তাহলে প্রোটোসেল জিনিসটা কি, এই যে আরএনএ আছে, এই মনে করো আরএনএ অণু, আরএনএ অণুকে চারদিক থেকে ঘিরে ধরলো ফ্যাটি অ্যাসিড অণু। যখন পৃথিবীতে ফ্যাটি অ্যাসিড তৈরি হতে শুরু করলো, ফ্যাটি অ্যাসিড সুন্দর মতো আরএনএ কে প্রোটেকশন দিচ্ছিল। এবং ফ্যাটি অ্যাসিড কেন এমন হয় আমরা জানি। এই যদি হয় একটা ফ্যাটি অ্যাসিড, এই ফ্যাটি অ্যাসিডের মাথাটা হয় পোলার, অর্থাৎ সে পানিকে ভালোবাসে, লেজটা হয় নন পোলার, অর্থাৎ সে পানিকে ঘৃণা করে। দেখা গেল চারপাশ দিয়ে মনে করো পানি আছে, তাহলে কি হবে, এই ফ্যাটি অ্যাসিডের যে পোলার অংশটা আছে সেটা পানির সংস্পর্শে থাকবে, আর যে নন পোলার অংশটা আছে সেটা ভিতরের দিকে লুকায় যাবে, যার ফলে কতগুলো ফ্যাটি অ্যাসিড মিলে এরকম একটা কাভারিং তৈরি করে ফেলে। এবং সেই কাভারিং এর ভিতরে স্থান পায় কে, আরএনএ। তাহলে এই যে আরএনএ আর চারপাশ দিকে কভার করে রাখছে ফ্যাটি অ্যাসিড, এটা মিলেমিশেই হচ্ছে প্রোটোসেল, নাথিং এলস। এটাই প্রোটোসেল। সেলের একেবারে সর্বপ্রাচীন উপাদান হচ্ছে আরএনএ। সেলের মানে প্রোটোসেল, সেলের সর্বপ্রাচীন উপাদান ছিল হচ্ছে আরএনএ। আরএনএই ছিল, ডিএনএ এর এখনো কোনো খবরই নাই। এই যে দেখো সুরক্ষিত অবস্থায় প্রোটোসেল, এবং যখন সে সুরক্ষিত অবস্থায় থাকলো, মোটামুটি স্টেবল হয়ে গেছে, তখন সে এই প্রোটোসেলটা রেপ্লিকেট করতে শুরু করলো। অর্থাৎ একটা প্রোটোসেল থেকে দুইটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা প্রোটোসেল তৈরি হতে থাকলো। প্রোটোসেল তৈরি হচ্ছে এখনো। কি তৈরি হচ্ছে, প্রোটোসেল। এবং প্রোটোসেলের ভিতর প্রোটিনও তৈরি হচ্ছে টুকটাক। এই সময় একটা স্পেশাল ঘটনা ঘটে গেল। দেখা গেল এই প্রোটোসেল থেকে, প্রোটোসেলের ভিতর ডিএনএ, সরি, প্রোটোসেলের ভিতর আরএনএ আছে না, সেই আরএনএ থেকে ডিএনএ তৈরি হইতে শুরু করলো। ডিএনএ, ব্যাপারটা কি ভাইয়া, এটা কি বললেন? দেখো ডিএনএ আর আরএনএ এর মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নাই। ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য দেখা যায় দুইটা পয়েন্টে। আমি এখানে একটু দেখাই। ডিএনএ আর আরএনএ এর পার্থক্য দেখা যায় দুইটা পয়েন্টে। একটা হচ্ছে ডিএনএ তে থাকে হচ্ছে থাইমিন, আর এনএ তে থাকে হচ্ছে ইউরাসিল। বাকি যে তিনটা আছে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, এরা ডিএনএ তেও আছে, আরএনএ তেও আছে, কমন দুজনের মধ্যে। বাট আরএনএ তে ইউরাসিল থাকে, ডিএনএ তে থাইমিন থাকে। এটা একটা ডিফারেন্স। দ্বিতীয় ডিফারেন্স হচ্ছে আরএনএ এর যে সুগারটা আছে, এই যে সুগারটা, আর ডিএনএ এর যে সুগারটা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3, 4, একটু মনোযোগ দিয়ে দেখো, সময় লাগবে, তাহলে বুঝবা না। আরএনএ 2 নম্বর কার্বনে ওএইচ গ্রুপ থাকে, বাট ডিএনএ তে ওএইচ গ্রুপ থাকে না। অর্থাৎ দেখো আরএনএ তে একটা অতিরিক্ত অক্সিজেন আছে, এইখানে সেই অতিরিক্ত অক্সিজেনটা নাই। এবং এই অক্সিজেন না থাকার কারণে ডিএনএ কিন্তু অনেক বেশি স্টেবল হয়ে গেছে, না থাকাতেই ভালো হয়েছে। আরএনএ যদিও সুন্দর মতো আছে, বাট আরএনএ এর স্টেবিলিটি নাই। যে দেখো বাইরে থেকে কোনো কিছুর সংস্পর্শে আসলে আরএনএ নষ্ট হয়ে যায়। ওই জন্য তো আরএনএ হচ্ছে প্রোটোসেল তৈরি করছে, ফ্যাটি অ্যাসিডের ভিতরে গিয়ে স্থান নিচ্ছে। বাট যখন আমি আরএনএ যে সুগার থেকে
পড়ছো তো সুগারের গঠন, সেই সুগারের 2 নম্বর কার্বন থেকে অক্সিজেনকে আউট করে দিলাম, ওটার স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব, মজবুত হবার প্রবণতা বেড়ে গেল। আর থাইমিন আর ইউরাসিলে কিন্তু তেমন কিছু না। দেখো থাইমিন আর ইউরাসিল কিন্তু সেম। ইউরাসিলের সাথে তুমি যদি মিথাইল গ্রুপ যোগ করো সেটাই থাইমিন হয়ে যায়, বুঝছো? ইউরাসিল প্লাস মিথাইল গ্রুপ, এটাই কিন্তু থাইমিন, জাস্ট একটা মিথাইল গ্রুপের পার্থক্য। তাহলে দেখো, আমি যদি আরএনএ থেকে এই অক্সিজেনটা বের করে দেই, কি বের করে দিব? অক্সিজেন বের করে দিব। আর কি যোগ করব? থাইমিনের মধ্যে মিথাইল যোগ করব। ঠিক আছে, এই মনে করছিল আরএনএ। আরএনএর সাথে এই কাজটা করলেই, দেখো আরএনএর সাথে কিন্তু বেশি কিছু না, এই কাজটা করলেই সেটা ডিএনএ হয়ে যাচ্ছে। অর্থাৎ আরএনএ এর সুগারের 2 নম্বর কার্বন থেকে অক্সিজেনকে মাইনাস করে দিয়েছি, আর আরএনএ এর মধ্যে যে থাইমিন ছিল, থাইমিনে মিথাইল যোগ করলে, সরি, আরএনএ এর মধ্যে যে ইউরাসিল ছিল, সেই ইউরাসিলের মধ্যে যদি আমি মিথাইল যোগ করি সেটা থাইমিন হয়ে যায়। থাইমিন তো ডিএনএ এর বৈশিষ্ট্য। জাস্ট এইটুক চেঞ্জ করার মাধ্যমেই আরএনএ হয়ে গেল ডিএনএ। এবং এজন্যই ধরা হয় যে আমাদের যে জীবনের রহস্য, তার পিছনে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে ডিএনএ এর 2 নম্বর কার্বনে যে অক্সিজেন থাকে না, এটা পৃথিবীতে জীবন সৃষ্টি হওয়ার পিছনে অনেক বড় একটা স্টেপ ছিল। কারণ এই 2 নম্বর অক্সিজেন হারানোর মাধ্যমেই নিউক্লিক অ্যাসিড তার স্ট্যাবিলিটি, টিকে থাকার ক্ষমতা বাড়ায় ফেলছে। জীবনকে তো টিকে থাকতে হবে, তাই না? তাহলে দেখো, প্রোটোসেলের মধ্যে যে আরএনএটা ছিল, সেই আরএনএ এবার কনভার্ট হয়ে গেছে কোথায়? ডিএনএ তে। এবং ডিএনএ তে যখন কনভার্ট হয়েছে, তার যে সংরক্ষণশীলতা, মানে তার যে টিকে থাকার প্রবণতা, এটা বেড়ে গেছে। এবং তখন ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে, এবং আরএনএ থেকে এখন মোটামুটি বিভিন্ন রকম প্রোটিন তৈরি হতে শুরু করতেছে। হ্যাঁ, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে গেল, এবং স্টেবিলিটি বাড়লো, যে ডিএনএ বলে আমি পারবো না, আমার খবরাখবর তুমি রক্ষা করো, আমাকে জাস্ট মাঝে মাঝে তৈরি করে দিই, আমি তো টিকতে পারি না, বেশিক্ষণ বাঁচি না, তুমি ঠিকঠাক স্টেবল থাকো, মাঝে মধ্যে আমাকে তৈরি করে দিবা, আমি গিয়ে প্রোটিন তৈরি করব। এবং এভাবে প্রোটিন তৈরি হইতে হইতে একটা সময় তৈরি হয়ে গেল রাইবোজোম। কারণ আমরা জানি রাইবোজোম মানে কি, আমি তোমাদের রাইবোজোমের ক্লাসে ডিটেইলস বুঝাইছি, যে রাইবোজোম মানে হচ্ছে আসলে প্রোটিন প্লাস আরএনএ। দেখো, এই যে প্রোটিনগুলো তৈরি হচ্ছে, আর আরএনএ তো আগে থেকেই আছে, এই প্রোটিন এবং আরএনএ মিলেমিশে এবার রাইবোজোম তৈরি করে ফেললো। এবং যখন দেখো এই গঠনটার ভিতরে ডিএনএ আছে, আরএনএ আছে, রাইবোজোমও আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, রাইবোজোমও আছে, তখন যে এটাকে যদি আমি প্রোক্যারিওটিক সেল বলি, আমার কি গুনাহ হবে? গুনাহ কিন্তু আমার হবে না। কারণ প্রোক্যারিওটিক সেলের স্ট্রাকচার যখন পড়ছো তখন এটাই দেখছো, যে এখানে থাকে হচ্ছে চারপাশে একটা মেমব্রেন, ফসফোলিপিড দিয়ে তৈরি, ভিতরে ডিএনএ, আরএনএ আর রাইবোজোম। এইখানেও খেয়াল করো, ডিএনএ, আরএনএ, রাইবোজোম আছে, চারপাশে মেমব্রেনও আছে। অতএব প্রোক্যারিওটিক সেল আমরা পেয়ে গেছি। এই যে আজকের ব্যাকটেরিয়া দেখো, সায়ানোব্যাকটেরিয়া, এই প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক সেল আমরা পেয়ে গেছি। যখন প্রোক্যারিওটিক সেল তৈরি হলো, এখানে বিভিন্ন রকম প্রোক্যারিওটিক সেল ছিল, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া। এর মধ্যে এই যে সায়ানোব্যাকটেরিয়া আছে, এই সায়ানোব্যাকটেরিয়া খুব বড় ধরনের একটা কাজ করে ফেলছে। সেটা হচ্ছে এই সায়ানোব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করে ফেলছে, অর্থাৎ খাবার তৈরি করে ফেলছে। এখন আমরা জানি যখন খাবার তৈরি হয় সেলের ভিতর, পাশাপাশি একটা গ্যাস তৈরি হয়, যেই গ্যাস হচ্ছে অক্সিজেন। এই প্রথমবারের মতো পৃথিবীতে প্রচুর অক্সিজেন তৈরি হতে শুরু করলো। অর্থাৎ এই প্রোক্যারিওটিক সেলটাই কি করতেছে? অক্সিজেন তৈরি করে ফেলতেছে, যে ঘটনাকে বলা হয় অক্সিজেন রেভলিউশন বা অক্সিজেন বিপ্লব, অম্লজান বিপ্লব। এবং পৃথিবীতে যখন অক্সিজেন রেভলিউশন হলো, তখন পৃথিবীতে প্রথমবারের মতো ঘটলো গণবিলুপ্তি। তোমরা পড়ছো যে পৃথিবীতে 5 বার গণবিলুপ্তি বা মাস এক্সটিংশন হয়েছে, তার মধ্যে প্রথমটা হয়েছে এই সময়।
অর্থাৎ দেখো অলরেডি কিন্তু প্রোক্যারিওটিক সেল তৈরি হয়েছে এবং এর অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, প্রকরণ পাওয়া যাচ্ছে, কারণ লাইফের একটা সাইন হচ্ছে ভ্যারাইটি তৈরি করতে পারা। অনেকগুলা প্রোক্যারিওটিক সেল তৈরি হয়েছে এবং তাদের মধ্যে কেউ কেউ এই অক্সিজেন বিপ্লব, বিশেষত সায়ানোব্যাকটেরিয়া গুলা অক্সিজেন বিপ্লব করে ফেলছে। যখন অক্সিজেন বিপ্লব হলো, অক্সিজেন কিন্তু শুরুর দিকে একটা ভিলেন ছিল। অক্সিজেন গ্যাস পৃথিবীতে ছড়িয়ে পড়ার পর দেখা গেল যেসব প্রোক্যারিওটিক সেল অক্সিজেনকে পছন্দ করে না তারা মারা যাচ্ছে, আর যেসব প্রোক্যারিওটিক সেল অক্সিজেনকে ইউজ করতে পারে তারাই শুধুমাত্র টিকে আছে। দেখা গেল বেশিরভাগ সেল অক্সিজেনকে ইউজ করতে পারতো না, অক্সিজেনকে পছন্দ করতো না, তারা সবাই মারা গেল। আর যারা অক্সিজেনকে পছন্দ করে, অক্সিজেনকে ইউজ করতে পারে, শুধু সেসব সেলই টিকে থাকলো। ভিলেনের মতো একটা কাজ করলো কিন্তু অক্সিজেন। অক্সিজেন গ্যাস পৃথিবীতে আসার পরই ঘন বিলুপ্তি হয়েছিল। কত ইন্টারেস্টিং জিনিস। আজকে তো আমরা অক্সিজেন অক্সিজেন করে করে মুখে ফেনা তুলে ফেলি, বাট এই অক্সিজেন একসময় ভিলেন ছিল। ওই যে ডিপ জল একসময় ভিলেন ছিল না, এখন কি হয়েছে, নায়ক হয়েছে। শাহরুখ খানেরও প্রথম সব সিনেমা ভিলেন ছিল, সে পরে এখন নায়ক হয়ে গেছে, নায়ক হয়ে খুব নাম করছে, বাট ডেবু হয়েছে ভিলেন হিসেবে। সেরকম অক্সিজেনের ডেবু হয়েছিল ভিলেন হিসেবে, হওয়ার পরই পৃথিবীর যত প্রাণী পাইছে বেশিরভাগই মেরে ফেলছে। বাট কিছু কিছু প্রজাতি টিকে গেছে, বিকজ তারা অক্সিজেনকে ভালোবাসতো, তারা অক্সিজেনকে ইউজ করতে পারত। এছাড়া অক্সিজেনের একটা ভালো ভূমিকাও ছিল। এই অক্সিজেন গ্যাস যখন আসতেছে পৃথিবীতে, অক্সিজেন গ্যাস তো আস্তে আস্তে উপরে যাচ্ছে, গিয়ে অক্সিজেন গ্যাসটা আস্তে আস্তে ওজোন গ্যাস তৈরি করে ফেলছে। ওজোন গ্যাস, অক্সিজেন থেকে ওজোন তৈরি হয়েছে এবং এই ওজোন গ্যাসটা পৃথিবীর উপরে গিয়ে স্ট্রাটোস্ফিয়ারে একটা লেয়ার তৈরি করছে, যেটাকে বলা হয় ওজোন স্তর। ওজোন স্তর তৈরি হওয়ার পর সূর্যের ইউভি লাইটটা পৃথিবীতে আর আগের মতো আসতে পারতেছে না, আসাতে বাধা পাচ্ছে, যার ফলে ইউভি লাইটের পরিমাণটা পৃথিবীতে কমে গেছে। ইউভি লাইট কিন্তু প্রাণ গঠনের বিরুদ্ধে ছিল। তো দেখো, যখন অক্সিজেন গ্যাস তৈরি হলো, এক নম্বরে এসেই সে অনেকগুলোকে মেরে ফেলছে, দ্বিতীয়ত হচ্ছে সে একটা ভালো কাজ করছে, ভিলেন হইলো, সে গিয়ে ওজোন স্তর তৈরি করছে। ওজোন স্তরের দিয়ে আর ইউভি লাইট আসতে পারতেছে না, যার ফলে পৃথিবীটা প্রাণ ধারণের জন্য উপযোগী হয়ে গেল। এবং তখন প্রোক্যারিওটিক সেল, যেহেতু অক্সিজেন আছে, অক্সিজেনের সহায়তায় বেশ কিছু সেল প্রচুর এটিপি তৈরি করতে শুরু করলো। মাইটোকন্ড্রিয়ার যে আদি পুরুষ, তারা প্রচুর এটিপি বা শক্তি তৈরি করতে পারলো। এবং একটা পর্যায়ে দেখা গেল এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে প্লাস্টিড, যেহেতু বুঝতেছো পৃথিবীতে এই যে শুধু অক্সিজেনের পরিবর্তন না, আরো অনেক পরিবর্তন হয়েছে, যেগুলো আসলে বললে ক্লাস হবে 4 ঘন্টা, বলতে কিন্তু পারি বাট অনেকক্ষণ লেগে যাবে। সেসব কারণে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড প্রোক্যারিওটিক সেলের ভিতরে এসে প্রবেশ করলো। তখন প্রোক্যারিওটিক সেল আস্তে আস্তে হয়ে গেল ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলে এদের সবাইকেই পাওয়া যায়। এবং ইউক্যারিওটিক তখনই বলতেছি যখন সেলের একটা মেমব্রেন আছে, আবার এখানে যে ডিএনএ আছে সেই ডিএনএর আরেকটা মেমব্রেন আছে, পাশাপাশি এখানে মাইটোকন্ড্রিয়া এসে ঢুকছে, হ্যাঁ, প্লাস্টিড এসে ঢুকছে, মাইটোকন্ড্রিয়া এসে ঢুকছে, এই এভাবে চলে আসলো ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলগুলো আস্তে আস্তে কলোনি তৈরি করতে শুরু করলো, সেখান থেকে মাল্টি সেলুলার বা বহুকোষী জীব আসলো। সেই বহুকোষী জীব থেকে আস্তে 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 তোমরা বাকি ঘটনা মিলাই ফেলতেই পারো যে আজকের উন্নত মানুষ। বাট এই যে এতগুলা ঘটনা, দেখো আজকে কিন্তু এত কিছু নাও হইতে পারতো, জাস্ট গ্যাসগুলার বিক্রিয়ায় বজ্রপাত হচ্ছে, হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়ে ঘটনা শেষ, কাহিনী শেষ। অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড বানায় রাখছে, ওরা না সংখ্যা বৃদ্ধি করতে পারে, না কোনো রকম রেসপন্স দেখাতে পারে, ইচ্ছা ওখানে শেষ। বাট এই হাইড্রোথার্মাল ভেন্ট তৈরি করে ফেলে আরএনএ। এবং যেসব গ্রহে হাইড্রোথার্মাল ভেন্ট খুঁজে পাওয়া যায় সেখানে কিন্তু প্রাণ থাকার যথেষ্ট সম্ভাবনা আছে। আমি ছোটবেলায় ক্লাস 9-এ থাকতে প্রথম হাইড্রোথার্মাল ভেন্ট সম্পর্কে শুনি, সম্ভবত একটা ইয়াতে ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারি কোনো একটা ইয়াতে পড়ছিলাম হাইড্রোথার্মাল ভেন্ট। পরে তখন তো ইন্টারনেট ওরকম ছিল না, গ্রামে ছিলাম একেবারে পাহাড়ি এলাকায়, তারপরও সার্চ দিয়ে ডায়াল আপ
ইয়াতে অনেক কিছু সার্চ দিলাম ওই দিন রাত্রে। হাইড্রোথার্মাল ভেন্ট জিনিসটা আমার মাথায় খুব হিট করলো এবং করে করে দেখলাম যে আমাদের সৌরজগতে বৃহস্পতি যে গ্রহ আছে সেই গ্রহের একটা উপগ্রহ আছে, নাম হচ্ছে ইউরোপা। ইউরোপা, এই ইউরোপা গ্রহতে হাইড্রোথার্মাল ভেন্ট আছে আছে বলে বিজ্ঞানীরা মোটামুটি নিশ্চিত যে ইউরোপা গ্রহে ভিতরে হাইড্রোথার্মাল ভেন্ট আছে, যেখানে এরকম পানি আছে, লার্ভা আছে, বিভিন্ন ধাতু আছে। ঠিক আছে, তো এটা দেখতে দেখতে ঘুমায় গেছি। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছি যে ইউরোপা গ্রহে একটা সমুদ্র আছে, সমুদ্রের নিচে হাইড্রোথার্মাল ভেন্ট আছে এবং সেখানে অলরেডি নাকি প্রাণী তৈরি হয়ে গেছে। মাছ কতগুলা ঘুরতেছে, মাছের মতো জীব কতগুলা, মানুষ এখনো জানে না সেটা। হ্যাঁ, আমি আবিষ্কার করছি। এরকম অদ্ভুত স্বপ্ন সেদিন। আমি আবার ছোটবেলায় এরকম কিছু নিয়ে ডিপ রিসার্চ করলে ওই দিন রাত্রেই স্বপ্নে এগুলো নিয়ে সায়েন্স ফিকশন দেখতাম। তো আমি দেখি স্বপ্নের মধ্যে যে হ্যাঁ, ওইখানেও হাইড্রোথার্মাল ভেন্ট আছে। তখন আমরা এইসব জানতাম না, আয়রন টায়রনের ব্যাপার 9-10-এ। তো হাইড্রোথার্মাল ভেন্টে এরকম মাছের মতো কিছু জীব তৈরি হয়েছে, সাঁতার কাটে ওরা, মানুষ এখনো জানে না এই ব্যাপারে। জানবে সামনে। এটা একটা জাস্ট সায়েন্স ফিকশন আমার স্বপ্নের মধ্যে হয়েছিল। তো দেখো, ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে এখানকার ঘটনা, যে গ্যাসগুলা হাইড্রোথার্মাল ভেন্টে আসার পর আরএনএ তৈরি করছে। আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়া শুরু হয়েছে এবং সেটাকে আমরা বলতেছি আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। পরবর্তীতে কিন্তু এই আরএনএটা ফ্যাটি অ্যাসিডের ভিতর ঢুকে প্রোটোসেল তৈরি করছে এবং সেখানে আরএনএ স্টেবিলিটি পাওয়ার পর আরো বেশি স্টেবল হওয়ার জন্য ডিএনএ তৈরি করে ফেলছে। ডিএনএ আরএনএর মধ্যে পার্থক্য হচ্ছে ডিএনএ এর 2 নম্বর কার্বনে অক্সিজেন নাই এবং এই অক্সিজেন হারানোটা কিন্তু আমাদের জন্য সুবিধা হয়েছে, স্টেবিলিটি বেড়ে গেছে। এবং ইউরাসিলে একটা থাইমিন যুক্ত হয়েছে, ইউরাসিলে একটা মিথাইল যুক্ত হয়েছে। ইউরাসিলে মিথাইল যুক্ত হলে সেটা হয়ে যায় থাইমিন। থাইমিন যখন হয়ে গেছে আমি ধরে নিব এটা ডিএনএ। ডিএনএ এর স্টেবিলিটি অনেক বেশি, তখন ডিএনএ আরএনএ এর মাধ্যমে প্রোটিন তৈরি করা শুরু করলো, যেটাকে আমরা এখন সেন্ট্রাল ডগমা বলি। আমরা বলি না যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। আসলে ডিএনএ কিন্তু আরএনএ কে তৈরি করছে, আরএনএ কিন্তু ডিএনএ কে তৈরি করছে। তারপর জিনিসটা কিন্তু অনেক মানে দেখো, যখন আরএনএ সরাসরি প্রোটিন তৈরি করত, এই সিস্টেমটা অনেক অনিরাপদ ছিল, আনস্টেবল ছিল। তাই আরএনএ ডিএনএ সৃষ্টি করে ফেললো এবং ডিএনএ তখন ডিএনএ টু আরএনএ টু প্রোটিন, ডিএনএ টু আরএনএ টু প্রোটিন। জিনিসটা অনেক বেশি স্টেবল হয়ে গেছে, বিকজ ডিএনএ বেঁচে থাকতে পারে, টিকে থাকতে পারে, আরএনএ তো মারা যায়। তাই সে আমি মারাই যাব, সমস্যা নাই, আমি ডিএনএ তৈরি করে রাখবো, ও আমাকে তৈরি করবে, আমি প্রোটিন তৈরি করব। এবং তখন কিন্তু এখানে একটা নামও আছে যেটাকে বলা হয় ডিএনএ প্রোটিন হাইপোথিসিস। ডিএনএ প্রোটিন হাইপোথিসিস বলে সম্ভবত। হ্যাঁ, এবং এটা প্রোক্যারিওটিক সেল অলরেডি হয়ে গেছে মনের অজান্তে। এবং ওখানে যখন অক্সিজেন বিপ্লব হলো সায়ানোব্যাকটেরিয়াতে, অক্সিজেন বিপ্লব হওয়ার পর একটা গণবিলুপ্তি হলো পৃথিবীতে। গণবিলুপ্তির পর যারা বেঁচে ছিল তারা আস্তে আস্তে এসে প্রোক্যারিওটিক সেলে স্থান নিল এবং তৈরি হয়ে গেল ইউক্যারিওটিক সেল। সেখান থেকে আস্তে আস্তে আজকের আমি, আজকের ইউটিউব, আজকের ক্যামেরা, ক্লাস রেকর্ড করে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পৃথিবীর ইতিহাস, এই হচ্ছে জীবনের রহস্যে খানিকটা আলোকপাত। ব্যাপারগুলো মাথায় সেট করে রাখলাম যে কোনটার পরে কি হয়েছিল, এগুলো নিয়ে যে আরো কত কিছু বের হয়েছে আস্তে 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 মাথায় দিব, বুঝতে পারবা জিনিসগুলো। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য। আশা করি জীবনের রহস্য সম্পর্কে একটু আইডিয়া পাইছো আজকে তোমরা। অ্যাটলিস্ট আমরা অনেক রকম উল্টাপাল্টা ভাবি, যেমন আমি অনেক জায়গায় পড়তে শুনছি বজ্রপাত থেকে নাকি জীবনের বজ্রপাত না হইলে বলে হইতো না। ডাজন্ট মেক এনি সেন্স নাও, তাই না? তো ধন্যবাদ সবাইকে।